হ্যালো স্টুডেন্টস, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে। তো এর আগের ক্লাসে আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ বেনজিন আলোচনা করেছিলাম। সেখানে আমরা হ্যালোজিনেশন রিঅ্যাকশন সম্পর্কে জেনেছি, নাইট্রেশন রিঅ্যাকশন সম্পর্কে জেনেছি। তো সাবস্টিটিউশনের আরেকটা পার্ট বাকি রয়েছে, সেটা হচ্ছে সালফোনেশন অফ বেনজিন। তো সালফোনেশন অফ বেনজিন কাকে বলে? না, যে বিক্রিয়ায় বেনজিনের হাইড্রোজেন পরমাণু সালফোনিক অ্যাসিড গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে সালফোনেশন অফ বেনজিন বলে। সালফোনিক অ্যাসিড গ্রুপ কাকে বলে? না, SO3H গ্রুপ, একে সালফোনিক অ্যাসিড গ্রুপ বলে। সালফোনিক অ্যাসিড গ্রুপ বলে। তাহলে কি বললাম? যে বিক্রিয়ায় বেনজিনের হাইড্রোজেন পরমাণু সালফোনিক অ্যাসিড গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে সালফোনেশন বিক্রিয়া বলে। তো বেনজিনের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সরাসরি কোনো বিক্রিয়া হয় না। কি বললাম? বেনজিনের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড সরাসরি কোনো বিক্রিয়া করে না। তবে বেনজিনকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় 8 ঘন্টা ধরে রিফ্লেক্স করা হয় বা 8 ঘন্টা ধরে বিক্রিয়া ঘটানো হয়, তখন হচ্ছে কি বেনজিন সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। কি বললাম? না, সাধারণ উষ্ণতায় বেনজিনের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের কোনো বিক্রিয়া হয় না। ধরো বেনজিন, তার সঙ্গে কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম, তো দিয়ে কোনো রিঅ্যাকশন হবে না, এক্ষেত্রে কোনো প্রোডাক্ট উৎপন্ন হবে না। কিন্তু যদি বেনজিনকে কি বললাম, বেনজিনকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 8 আওয়ার্স ধরে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। কি বললাম? এক্ষেত্রে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। তো বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হলো এই মেকানিজমটা আমি একটু দেখে নেব। তো তার আগে আরেকটু দেখে নিই যে বেনজিনকে যদি 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধূমায়মান সালফিউরিক অ্যাসিড সহ যদি উত্তপ্ত করা হয়, কি বলা হয়? ধূমায়মান H2SO4 দেব। বেনজিনকে যদি ধূমায়মান সালফিউরিক অ্যাসিড সহযোগে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে বেনজিন মেটা ডাইসালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়, SO3H। সবথেকে প্রথমে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে, তারপরে এই সালফোনিক অ্যাসিডটা হচ্ছে মেটা ওরিয়েন্টেড, তাই মেটা পজিশনে সেকেন্ড আরেকটা সালফোনিক অ্যাসিড প্রবেশ করবে। আবার যদি এর সঙ্গে কি দেওয়া হয়? ধূমায়মান সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, ধূমায়মান H2SO4 দিয়ে 280 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হয়, তখন হবে কি বলতো? আবার একটা এই মেটা পজিশনে SO3H আর এটা হচ্ছে SO3H, বেনজিন ট্রাইসালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে। 135 বেনজিন ট্রাইসালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে, এর নাম হচ্ছে 135 বেনজিন ট্রাই সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে। সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে। কি বললাম? না, বেনজিনকে যদি ধূমায়মান সালফিউরিক অ্যাসিড সহ 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে কি হবে? বেনজিন মেটা ডাইসালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে। আবার এই বেনজিন মেটা ডাইসালফোনিক অ্যাসিডকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড সহ 280 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে 135 বেনজিন ট্রাই সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে। তো একটা কথা দেখো, এখানটায় 80 ডিগ্রি সেন্টিগ্রেড লাগলো বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করতে, এখানে কেন এত বেশি টেম্পারেচার লাগছে?
এখানে টেম্পারেচার বেশি লাগার একটাই কারণ হচ্ছে না, এই SO3H গ্রুপ যেটা রয়েছে সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এগুলো হচ্ছে কি বলতো, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, এই ডিঅ্যাক্টিভেটিং গ্রুপগুলো কি করে বেনজিন থেকে ইলেকট্রনকে তার নিচের দিকে টেনে নেয়। কি বললাম না, এই ডিঅ্যাক্টিভেটিং গ্রুপগুলো বেনজিন রিং থেকে ইলেকট্রনকে তার নিচের দিকে আকর্ষণ করে। ফলে কি হয়, এদের সক্রিয়তা অনেক হ্রাস হয়ে যায়। এই সক্রিয়তা হ্রাস হওয়ার জন্য অতিরিক্ত টেম্পারেচার দিয়ে তবেই সেকেন্ড কিংবা থার্ড ইনকামিং গ্রুপকে তাদের মেটা পজিশনে প্রবেশ করানো হয়। কারণ SO3H হচ্ছে মেটা ওরিয়েন্টিং গ্রুপ, এরা অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ঘাটতি থাকে, এবং মেটা পজিশনে এক্সেস ইলেকট্রন থাকার জন্য SO3H গ্রুপটা অর্থাৎ সেকেন্ড ইনকামিং গ্রুপ বা থার্ড ইনকামিং গ্রুপ এদের সাপেক্ষে মেটা পজিশনে প্রবেশ করে। তো এবারে আমরা দেখব যে বেনজিন গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি 8 ঘন্টা ধরে রিফ্লেক্স করা হয় তাহলে কিভাবে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয় তার মেকানিজমটা আমরা দেখে নেব। তো যদিও মেকানিজম লাগবে না, কিন্তু তোমরা একটু দেখে রাখো। মেকানিজম, তো সব থেকে প্রথমে যেটা 2 অণু সালফিউরিক অ্যাসিড নেব। 2 অণু সালফিউরিক অ্যাসিড, এরা বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করবে, হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করবে, প্লাস HSO4 মাইনাস আয়ন উৎপন্ন করবে। এখানে এই SO3H গ্রুপ যেটা রয়েছে অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড, এটা হচ্ছে কি হতে ইলেকট্রোফাইল রূপে কাজ করবে। এরা হচ্ছে ইলেকট্রোফাইল, এই বিক্রিয়া ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে সালফার ট্রাইঅক্সাইড। তিনটে স্টেপে হবে। স্টেপ 1, স্টেপ 1 এ কি হবে, বেনজিন সালফার ট্রাইঅক্সাইড কি হবে না, যখনই বিক্রিয়া করবে, ধরো এই পাই ইলেকট্রনটা এখানে অ্যাটাক করবে, তখন মাইনাস হবে। তাহলে হবে কি না, এখানে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, এই জায়গায় একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, এবং হচ্ছে কি হাইড্রোজেন থাকবে আর SO3 মাইনাস আয়ন থাকবে, এবং এটা ভেরি ফাস্ট হবে, ফাস্ট রিঅ্যাকশন হবে। স্টেপ 2 তে কি হবে, স্টেপ 2, স্টেপ 2 তে যে এখান থেকে স্টেবিলিটি হ্রাস পাবে, এই বেনজিন রিংয়ের স্টেবিলিটি হ্রাস পাবে, প্রোটনের নিষ্ক্রমণ হবে, এখান থেকে প্রোটন নিষ্ক্রমণ হবে। সেকেন্ড স্টেপে যেটা আমরা দেখব, প্রোটন নিষ্ক্রমণ হবে। এটা রয়েছে হাইড্রোজেন, SO3 মাইনাস এবং H রয়েছে। একে কি দেব না, এই HSO4 মাইনাস আয়ন দেব। মাইনাস আয়ন থেকে কি হবে না, প্রোটনের নিষ্ক্রমণ করবে, বেনজিন রিং তার স্টেবিলিটি ফিরে পাবে, বেনজিন রিং তার স্টেবিলিটি ফিরে পাবে এবং SO3 মাইনাস আয়নে পরিণত হবে। এবং চতুর্থ স্টেপ, তৃতীয় স্টেপ, স্টেপ 3 কি হবে না, এই SO3 মাইনাস আয়নটাকে SO3H এ কনভার্ট করব, অর্থাৎ একটা অ্যাসিড মিডিয়াম দেব, SO3 মাইনাস কে যদি আমি কি দেই H3O প্লাস আয়ন দিই, দিলে কি হবে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে, SO3H। তাহলে দেখতে পাচ্ছ যে কিভাবে বেনজিন থেকে কিভাবে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে। এবং এই সেকেন্ড স্টেপটাকে রেট ডিটারমিনিং স্টেপ বলা হয়, কারণ এটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ণয়ের ধাপ। এই প্রথম স্টেপের থেকে দ্বিতীয় স্টেপটা খুব ধীর গতিতে সম্পন্ন হয়, এই জন্য এটাকে বলা হয় রেট ডিটারমিনিং স্টেপ। এই সেকেন্ড স্টেপটাকে রেট ডিটারমিনিং স্টেপ বলা হয় থাকে। তাহলে আমরা দেখলাম যে বেনজিন থেকে কিভাবে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, কপি করে নাও। এবারে দেখো একটা ছোট্ট কনভার্সন দেব।
কোশ্চেন দেব, কোশ্চেনটা কি কনভার্সন কি দেব না এনিলিন থেকে সরি একটু নিচের দিকে করলে ভালো হয়, এটাকে এনিলিন বলা হয়, এনিলিন টু মেটা ডাইনাইট্রো এনিলিনে কনভার্ট করো, সরি অর্থ নাইট্রো এনিলিন, এনিলিন থেকে আমি কি করব অর্থ নাইট্রো এনিলিনে কনভার্ট করব। এটা হচ্ছে এনিলিন, এটা হচ্ছে অর্থ নাইট্রো, অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ রয়েছে, অর্থ নাইট্রো এনিলিন। কিভাবে আমি কনভার্ট করব এনিলিন থেকে অর্থ নাইট্রো এনিলিন, এই ধরনের ছোট ছোট বিক্রিয়া তোমাদের আছে। তো দেখো অ্যানসারটা কি হবে, প্রথমে এনিলিন নেব, এনিলিনকে না অ্যাসিটাইলেশন করব, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেব CH3CO এর হোল টুয়াইস ও, এটা হচ্ছে অ্যাসিটাইলেশন, অ্যাসিটাইলেশন করব, তাহলে কি হবে না এই CO CH3 গ্রুপটা একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ঢুকবে, NHCO CH3, একে বলা হয় এসিটিনিলাইট, এর নাম হচ্ছে এসিটিনিলাইট, এসিটিনিলাইট যৌগটার নাম এসিটিনিলাইট। এই এসিটিনিলাইট যৌগটা অর্থ এবং প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, কি বললাম এই এসিটিনিলাইট এরা হচ্ছে কি অর্থ এবং প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, এরা অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটিকে বাড়িয়ে দেয়, বেনজিন রিং এর অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেয়। কারণটা কি এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, সেই লোন পেয়ার ইলেকট্রনের সাহায্যে রেজোনেন্সের মাধ্যমে কি হবে অর্থ এবং প্যারা পজিশনে তারা কি করবে ইলেকট্রন ডেনসিটি বাড়াবে। তো এবারে যদি আমি ইলেকট্রন রয়েছে তাহলে এরা কি করবে এইভাবে অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেবে। তো যদি আমি কি করব দেখো এখানে কি বলেছে নাইট্রো গ্রুপ প্রবেশ করাতে বলেছে অর্থ পজিশনে, তাহলে যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আমি দিয়ে থাকি, এখন কি বললাম না যদি এইবারে আমি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে থাকি, যদি এখানে আমি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে থাকি তাহলে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড কোথায় প্রবেশ করবে, হয় অর্থ পজিশনে প্রবেশ করবে না হয় প্যারা পজিশনে প্রবেশ করবে। কিন্তু দেখো এই নাইট্রিক এই NO2 গ্রুপটা অর্থ পজিশনে প্রবেশ করবে না, কারণটা কি এখানে আরেকটা NHCO CH3 গ্রুপ রয়েছে, যদি এখানে NO2 গ্রুপ প্রবেশ করে এই অর্থ পজিশনে তাহলে এদের মধ্যে কি হবে বলতে একটা স্টেরিক রিপালশন হবে, অর্থাৎ ইন্টারঅ্যাকশন হবে। ইন্টারঅ্যাকশন হওয়ার জন্য NO2 গ্রুপ চাইবে না কোনো ক্ষেত্রে এই অর্থ পজিশনে প্রবেশ করতে, তাহলে সে চাইবে কি বলতো এই প্যারা পজিশনে প্রবেশ করতে চাইবে, কারণ NHCO CH3 গ্রুপটা অর্থ এবং প্যারা ওরিয়েন্টিং, অর্থ পজিশনে যদি প্রবেশ করে তাহলে NHCO CH3 এর সঙ্গে স্টেরিক রিপালশন হবে, ওই জন্য কি করবে এই অর্থ পজিশনটাকে অ্যাভয়েড করে কি করবে প্যারা পজিশনে প্রবেশ করবে। এবার কিন্তু আমার তো দরকার অর্থ পজিশনেই NO2 গ্রুপকে প্রবেশ করাতে হবে, তাহলে কি হবে না সবথেকে প্রথমে NO2 গ্রুপটাকে আমাকে যে কোনো ভাবে অর্থ পজিশনে প্রবেশ করাতে হবে, তাহলে প্যারা পজিশনটাকে আমাকে প্রথমে ব্লক করে দিতে হবে, তাহলে কি করতে হবে নাইট্রিক অ্যাসিড এখন দেওয়া চলবে না, সবথেকে প্রথমে কি কাজ করতে হবে কি H2SO4 দেব, H2SO4 দিয়ে প্রথমে প্যারা পজিশনটাকে ব্লক করে দেব, তাহলে প্যারা পজিশনটাকে কি করব প্রথমে ব্লক করে দেব, NHCO CH3 থাকবে এবং প্যারা পজিশনটাকে SO3H দিয়ে ব্লক করে দেব। এবার এইবারে যদি আমি কি দিয়ে থাকি, এইবারে যদি আমি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে থাকি তাহলে কি বলছি এবারে যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে থাকি তাহলে প্যারা পজিশনে তো প্রবেশ করতে পারবে না, কারণটা কি প্যারা পজিশনে অলরেডি সালফোনিক অ্যাসিড গ্রুপ প্রবেশ করছে, তাহলে কি এর কোনো উপায় নেই, তাহলে কি অর্থ পজিশনে প্রবেশ করতে হবে, তখন বাধ্য হয়ে তাকে অর্থ পজিশনে প্রবেশ করবে। NHCO CH3, তাহলে কি বললাম দেখো এই জায়গাতে যদি আমি নাইট্রিক অ্যাসিড দিতাম সে কোনোভাবেই NO2 এখানে প্রবেশ করতো না, সে চলে আসতো কোথায় প্যারা পজিশনে, কারণটা কি এখানে স্টেরিক রিপালশন হবে বা
এবার ওইটাকে অ্যাভয়েড করার জন্য প্যারা পজিশনে চলে আসতো, কিন্তু আমার তো দরকার কি অর্থ পজিশনেই NO2 গ্রুপ, তাই সেটাকে প্ল্যান করে প্যারা পজিশনটাকে ব্লক করে দিলাম। ব্লক করে দিয়ে এরপরে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিলে তার কাছে আর কোনো রাস্তা নেই, অর্থ পজিশনে তাকে প্রবেশ করতেই হবে। এরপরে আমাকে কি হবে, তাহলে এই SO3H গ্রুপটাকে অপসারণ করতে হবে, NaCO2টাকে NH2 তে কনভার্ট করতে হবে। তাহলে কি করব, ডিসালফোনেশন করে দেব। ডিসালফোনেশন করে যদি হাইড্রোলিসিস করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, NH2 তে কনভার্ট হয়ে যাবে। তাহলে কি দেব, ডাইলুট সালফিউরিক অ্যাসিড। ডাইলুট সালফিউরিক অ্যাসিড দেব, হিট দেব, কি হবে, ডিসালফোনেশন হবে। ডিসালফোনেশন হয়ে যাবে, হয়ে গিয়ে কি হবে, অর্থনাইট্রো অ্যানিলিন পরিণত হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ অর্থনাইট্রো অ্যানিলিনে পরিণত হয়ে গেল। তাহলে এখানে এটা লিখে রাখো যে ইফ উই নট ব্লক নিচে হয়ে যাচ্ছে, একটু উপরের দিকে লিখে দিচ্ছি, তো কপি করে নাও, রিজনটা লিখে দিচ্ছি। কারণটা কি, এই জায়গায় লিখে রাখো, ইফ উই নট ব্লক দ্য প্যারা পজিশন then NO2 group enter in the para position। যদি আমরা প্যারা পজিশনটাকে ব্লক না করি তাহলে NO2 গ্রুপটা কোথায় প্রবেশ করত, প্যারা পজিশনে চলে যেত। তাই আমরা কি করলাম না, প্যারা পজিশনটাকে প্রথমে ব্লক করে দিলাম। এবারে আমরা দেখব ফ্রিডেল-ক্র্যাফট রিঅ্যাকশন। ফ্রিডেল-ক্র্যাফট রিঅ্যাকশন, ফ্রিডেল-ক্র্যাফট রিঅ্যাকশন কাকে বলে না, যে বিক্রিয়ায় অনুঘটকের উপস্থিতিতে বেনজিনের হাইড্রোজেন পরমাণু অ্যালকিল গ্রুপ বা অ্যাসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকিল বেনজিন বা অ্যাসাইল বেনজিনে পরিণত হয় তাকে ফ্রিডেল-ক্র্যাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। কি বললাম, যে বিক্রিয়ায় বেনজিনের হাইড্রোজেন পরমাণু অ্যালকিল গ্রুপ অর্থাৎ আর, এটাকে বলা হয় অ্যালকিল গ্রুপ বা অ্যাসাইল গ্রুপ COR, অ্যাসাইল গ্রুপ। যে বিক্রিয়ায় বেনজিনের হাইড্রোজেন পরমাণু অ্যালকিল গ্রুপ বা অ্যাসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকিল বেনজিন বা অ্যাসাইল বেনজিনে পরিণত হয় তাকে আমরা কি বলবো, ফ্রিডেল-ক্র্যাফট অ্যালকাইলেশন বলবো। তবে এই ফ্রিডেল-ক্র্যাফট অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন বিক্রিয়ার জন্য অবশ্যই অনুঘটকের প্রয়োজন, অনুঘটক ছাড়া সম্ভব নয়। এক্ষেত্রে অনুঘটক হিসেবে সবথেকে উৎকৃষ্টতম যেটা হয় সেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ফ্রিডেল-ক্র্যাফট বিক্রিয়ার জন্য সবথেকে ভালো অনুঘটক হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছাড়াও বেশ কিছু অনুঘটক রয়েছে, যেমন বোরন ট্রাইক্লোরাইড, অ্যানহাইড্রাস ফেরিক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলোও ব্যবহার করা হয়। তো দেখে নেব আমরা ক্যাটালিস্টগুলো কি, ফ্রিডেল-ক্র্যাফট অ্যালকাইলেশনে ক্যাটালিস্ট কি। তো এখানে ক্যাটালিস্ট হিসেবে যেটা ব্যবহার করা হয়, তো সেটা হচ্ছে কি না, অ্যানহাইড্রাস AlCl3। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি কি বলতো, FeCl3, কিংবা ব্যবহার করতে পারি বোরন ট্রাইক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। তো এই সমস্ত অনুঘটকগুলো ব্যবহার করা হয় কি, ফ্রিডেল-ক্র্যাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায়, ফ্রিডেল-ক্র্যাফট রিঅ্যাকশন। তো সবথেকে প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি বলতো, ফ্রিডেল-ক্র্যাফট
অ্যালকাইলেশন বিক্রিয়া, ফ্রিডেল ক্র্যাগ অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্র্যাগ অ্যালকাইলেশন রিঅ্যাকশন। ফ্রিডেল ক্র্যাগ অ্যালকাইলেশন কি না, শুধুমাত্র অ্যালকিল গ্রুপ দ্বারা বেনজিনের হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হবে। তাহলে কি বললাম, যে বিক্রিয়ায় অনুঘটকের উপস্থিতিতে, অনুঘটক বলতে এখানে ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যে বিক্রিয়ায় অনুঘটকের উপস্থিতিতে বেনজিনের হাইড্রোজেন পরমাণু অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে বলা হয় কি ফ্রিডেল ক্র্যাগ অ্যালকাইলেশন বিক্রিয়া। তো দেখে নেব, ধরো একটা বেনজিন, এক্সাম্পল বেনজিন, বেনজিনের সঙ্গে যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড নেব, ধরো CH3Cl, তাতে কি নেব অ্যানহাইড্রাস, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলাম। একটা বেনজিনকে অ্যালকিল হ্যালাইড নেব, অনুঘটকের উপস্থিতিতে বেনজিনের সঙ্গে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ায় এই অ্যালকিল গ্রুপ দ্বারা বেনজিনের হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হবে। তাহলে দেখো এখানে বেনজিনের এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে গেল অ্যালকিল গ্রুপ দ্বারা প্লাস HCl। তো একে বলা হয় অ্যালকিল বেনজিন উৎপন্ন হলো। ঠিক আছে, তো মেকানিজমটা দেখে নেব আমরা কিভাবে হলো। সব মেকানিজম করাবো না, একটা দেখাবো। তো প্রথমে হচ্ছে কি CH3Cl প্লাস AlCl3, ক্লোরিন তার লোন পেয়ার ইলেকট্রনটা কাকে দান করবে, লুইস অ্যাসিডটাকে দেবে। দিলে কি হবে না CH3Cl প্লাস আর AlCl3 মাইনাস আয়নে পরিণত হয়ে যাবে। এইবারে কি হবে, এই বন্ড ডিসোসিয়েশন হয়ে ইলেকট্রনের ঘাটতি পূরণ করবে। তখন কি হবে না, এখানে একটা কার্বোক্যাটায়নে পরিণত হয়ে যাবে, CH3 প্লাস প্লাস AlCl4 মাইনাস। এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নে পরিণত হবে। তাহলে এবারে সবথেকে প্রথমে স্টেপ 1, তাহলে কি হবে, বেনজিন এখানে হচ্ছে কি বলতে এক্সেস ইলেকট্রন রয়েছে, এখানে ইলেকট্রোফাইল হচ্ছে কি CH3 প্লাস আয়ন, একে দেবে ইলেকট্রন, দিলে কি হবে, এটা স্লো স্টেপ, রেট ডিটারমিনিং স্টেপ বলা হয়। কি হবে, এখানে একটা কার্বোক্যাটায়নে পরিণত হবে না, এই জায়গায় একটা কার্বোক্যাটায়ন হাইড্রোজেন, এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করেছে, বাকি এরা ঠিক থাকবে। তো এবার স্টেপ 2 তে কি হবে, স্টেপ 2 ফার্স্ট রিঅ্যাকশন হবে, বেনজিন তার স্টেবিলিটি ফিরে পাবে, হাইড্রোজেন CH3Cl, এখানে কি দেবো AlCl4 মাইনাস আয়ন, প্রোটনের নিষ্ক্রমণ হবে, তাই যে কি হবে CH3। তাহলে দেখতে পাচ্ছ কিভাবে বেনজিনের হাইড্রোজেন পরমাণু CH3 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকিল বেনজিন উৎপন্ন করলো। আরো কিছু রিঅ্যাকশন দেখে নেব। ঠিক আছে, তো যদি দিয়ে নিই বেনজিন, বেনজিনের সঙ্গে ইথাইল ক্লোরাইড দিয়ে অ্যানহাইড্রাস AlCl3 দেবো, অ্যানহাইড্রাস AlCl3 দিলে কি হবে না, এই ইথাইল গ্রুপ দ্বারা কি হবে, হাইড্রোজেন পরমাণু বেনজিনের প্রতিস্থাপিত হয়ে যাবে, কি হবে CH2 CH3, ইথাইল বেনজিন উৎপন্ন হবে, ইথাইল বেনজিন কি হবে, ইথাইল বেনজিনে পরিণত হবে। তো এই ফ্রিডেল ক্র্যাগ অ্যালকাইলেশন বিক্রিয়ায় অ্যালকাইলেটিং বিকারক হিসেবে শুধুমাত্র যে অ্যালকিল হ্যালাইড
ব্যবহার করা হয় তা নয়, এখানে অ্যালকাইলেটের বিকারক হিসেবে ইথিলিন কিংবা অ্যালিফেটিক অ্যালকোহলও ব্যবহার করা হয়। শুধুমাত্র যে অ্যালকিল হ্যালাইড, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড ব্যবহার করা হয় তা নয়, এখানে ইথিলিন কিংবা অ্যালিফেটিক অ্যালকোহলও ব্যবহার করা হয়। এবং সেই সঙ্গে সঙ্গে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হয় বোরন ট্রাইফ্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, এই সমস্ত অনুঘটকও ব্যবহার করা হয়। তো আমরা দেখে নেব যে এই বেনজিনের সঙ্গে কি হবে, ইথাইল ক্লোরাইড, ইথিলিন প্লাস CH2 ডবল বন্ড CH2, সেখানে ক্যাটালিস্ট হিসেবে কি লাগবে, AlCl3 প্লাস সামান্য পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, তাহলেও কিন্তু ইথাইল বেনজিন উৎপন্ন হবে। CH2 CH3 ইথাইল বেনজিন উৎপন্ন হবে। যদি আমরা কি দিই, অ্যালিফেটিক অ্যালকোহল দিই বেনজিনের সঙ্গে ইথাইল অ্যালকোহল C2H5OH, তখন ক্যাটালিস্ট হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে BF3 বোরন ট্রাইফ্লোরাইড, তখন উৎপন্ন হবে কি বলতো, ইথাইল বেনজিন, C2H5 প্লাস জল উৎপন্ন হবে। যদি টার্ট বিউটাইল অ্যালকোহল ব্যবহার করা হয়, কি বললাম, বেনজিনের সঙ্গে বেনজিন প্লাস হচ্ছে CH3COH, এটা হচ্ছে টার্ট বিউটাইল অ্যালকোহল, তখন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়, H2SO4 দেওয়া হয়, তাহলে কি হবে, টার্ট বিউটাইল বেনজিনে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে টার্ট বিউটাইল বেনজিন CH3 এটা হচ্ছে টার্ট বিউটাইল বেনজিন, এটা হচ্ছে টার্ট বিউটাইল অ্যালকোহল, টার্ট বিউটাইল অ্যালকোহল। তাহলে কি বললাম না, বেনজিনে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড বা বোরন ট্রাইফ্লোরাইড প্রভৃতি অনুঘটকের উপস্থিতিতে বেনজিনের সঙ্গে অ্যালকিল হ্যালাইড কিংবা ইথিলিন কিংবা অ্যালিফেটিক অ্যালকোহলের বিক্রিয়ায় বেনজিনের হাইড্রোজেন পরমাণু অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকিল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে কি বলা হয়, ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়া। তো এটা ছিল নরমাল গ্রুপ। এবারে আমরা এই ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশনের কিছু ব্যতিক্রম দেখে নেব। কি দেখে নেব, ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশনের কিছু ব্যতিক্রম। एक्सेप्शनल केस में एक्सेप्शनल দেখেন, যদি বেনজিনের সঙ্গে 3 বা তার বেশি কার্বন পরমাণুযুক্ত যদি অ্যালকিল হ্যালাইড নেওয়া হয়, কি বললাম না, বেনজিনের সঙ্গে যদি অনুঘটকের উপস্থিতিতে 3টি বা তার বেশি কার্বন পরমাণুযুক্ত কোনো অ্যালকিল হ্যালাইড নেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে না, পুনর্বিন্যাসের মাধ্যমে অর্থাৎ সেকেন্ডারি বা টারসিয়ারি যে বেনজিন জাতক উৎপন্ন হবে সেটাই হলো মুখ্য প্রোডাক্ট। কি বললাম, 3টি বা তার বেশি কার্বন পরমাণুযুক্ত যদি কোনো অ্যালকিল হ্যালাইড নিয়ে ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন করা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, পুনর্বিন্যাসের মাধ্যমে সেকেন্ডারি বা টারসিয়ারি যে বেনজিন জাতক পাওয়া যায় সেটাই হবে মুখ্য প্রোডাক্ট। তাহলে এখানে নেব আমি 3টি বা তার বেশি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল হ্যালাইড নেব, CH3 CH2 CH2 Cl। দেখো এখানে কি রয়েছে, এই যে একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড রয়েছে, এখানে 3টি রয়েছে, বা এর থেকে যদি বেশি কোনো কার্বন পরমাণুযুক্ত প্রাইমারি অ্যালকিল হ্যালাইড থাকে, তাকে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া হয়, এনহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে, পুনর্বিন্যাসের মাধ্যমে যে পদার্থটা উৎপন্ন হবে, অর্থাৎ সেকেন্ডারি বা টারসিয়ারি, এক্ষেত্রে দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে। একটা হবে কি বলতো না, এই গ্রুপটির দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, অর্থাৎ CH2 CH3 হবে, প্লাস আরেকটা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্ট উৎপন্ন হবে, কি হবে CH3 হোল 2, সরি এটা হবে মেজর প্রোডাক্ট।
আর এটা হবে মাইনর। কি বলেছি না নরমাল পদ্ধতিতে এটা হবে না, নরমাল পদ্ধতি এটা হচ্ছে গৌণ প্রোডাক্ট, এক্ষেত্রে মুখ্য প্রোডাক্ট কোনটা হবে এটাকেই গ্রহণ হবে, খুব পরীক্ষায় এসে থাকে তোমাদের। তো মেজর প্রোডাক্ট যেটা হবে সেটাই হবে মূল প্রোডাক্ট। তো এটা হচ্ছে কি হবে পুনর্বিন্যাসের মাধ্যমে হবে। কিভাবে হলো এই মেকানিজমটা একটু পরে দেখাচ্ছি। আরো একটা উদাহরণ নিচ্ছি, যদি এরকম না হয় CH3 CH2Cl তাতেও যদি দেওয়া হয় তাহলে এক্ষেত্রে মুখ্য প্রোডাক্ট কি হবে না টারসিয়ারি বেনজিন জাতীয় যে পদার্থ উৎপন্ন হবে সেটা হবে মূল প্রোডাক্ট CH3 এটা হবে মেজর। ঠিক আছে, তো এই প্রোডাক্টটা যেটা হবে সেটা মেজর। এর আরো একটা প্রোডাক্ট উৎপন্ন হয় সেটা হবে কি বলতো, লাগবে না তোমাদের, যে দেখাচ্ছি, সেটা হচ্ছে CH2 CH3 এটা হচ্ছে মাইনর। আর এই প্রোডাক্টটা হচ্ছে কি বলতো মেজর প্রোডাক্ট উৎপন্ন হবে, এই প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে। এটা হচ্ছে এক্সেপশনাল কেস। কি বলেছি না তিনটি বা তার বেশি, এখানে তিনটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকিল হ্যালাইড, এখানে কি রয়েছে চারটি না তিনটি বা তার বেশি কার্বন পরমাণু যুক্ত অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে ফিডুইল অ্যালকাইলেশন বিক্রিয়ায় পুনর্বিন্যাসের মাধ্যমে যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় সেটাই হলো মুখ্য। তো এই মেকানিজমটা দেখে নেব, এটার একটা মেকানিজম করে দেখাচ্ছি, একটা মেকানিজম আমি করে দেখাচ্ছি, দেখে নাও। মেকানিজমটা করছি, ধরো CH3 CH2Cl প্লাস AlCl3, এই ক্লোরিনের লন পেয়ার ইলেকট্রনটা কি করবে লুইস অ্যাসিড AlCl3 টাকে দেবে, দিয়ে কি হবে না CH3 CH2Cl কি হবে প্লাস, এবং কি হবে না AlCl3 মাইনাস হবে। এইবারে কি হবে না এখানে বিভাজন মানে এই বন্ধনটা ভেঙে এই ক্লোরিনের লন পেয়ার ইলেকট্রনের যে ঘাটতি রয়েছে সেটা পূর্ণ করবে এবং সেই সঙ্গে সঙ্গে পুনর্বিন্যাস হবে। তাহলে এই পাশের যে কার্বনটা রয়েছে তাহলে এখান থেকে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়ে যাবে। তাহলে এই বন্ধনটা যদি ভেঙে যায় তাহলে এইখানে কি হবে প্লাস হবে, ইলেকট্রনের ঘাটতি হবে, তাহলে এটা কি হবে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। আমরা জানি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হয়, তাই কি করবে না তার পাশের কার্বনের থেকে যে হাইড্রোজেন আছে সেটা পুনর্বিন্যাস হবে, এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা কি হবে স্থানান্তর হবে, এটা কি হবে এই জায়গায় চলে আসবে। তাহলে একই সঙ্গে বন্ধনের বিভাজন এবং পাশের কার্বনের থেকে হাইড্রোজেনটা কি হবে পুনর্বিন্যাস হবে, হাইড্রোজেনের শিফটিং হবে এখানে, দিয়ে কি হবে এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। তাহলে কি হবে না CH3CH প্লাস CH3 উৎপন্ন হবে প্লাস AlCl4 মাইনাস উৎপন্ন হবে। তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি সেকেন্ডারি। তাহলে এইবারে হচ্ছে কি বলতো স্টেপ 1 কি হবে বেনজিন, তার সঙ্গে যদি নিয়ে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন নিই CH প্লাস CH3 হোল 2 নিই, তাহলে কি হবে এটা ইলেকট্রোফাইলের প্রতি অ্যাট্রাকশন হবে, এটা হচ্ছে কি বলতো স্লো, এটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, দিলে কি হবে এখানে প্লাস হবে হাইড্রোজেন CH3 হোল 2s উৎপন্ন হবে। এবং সেকেন্ড স্টেপ যেটা থাকবে স্টেপ 2 কি বললাম স্টেপ 2 তে প্রোটনের নিষ্ক্রমণ ঘটবে CH3 হোল 2, সরি একটু ভুল হয়ে গেছে। এইবারে আমি কি দেব এখানে AlCl4 মাইনাস দেব, এই AlCl4 মাইনাসটা কি করবে প্রোটনের নিষ্ক্রমণ করবে, দিয়ে কি উৎপন্ন হবে
সেকেন্ডারি বেঞ্জিনজাত পদার্থ উৎপন্ন হবে, CH CH3 ঠিক আছে। তো এই হচ্ছে কি না পুনর্বিন্যাসের মাধ্যমে যে পদার্থটা উৎপন্ন হয় সেটা হচ্ছে মুখ্য পরিমাণে উৎপন্ন হবে। তাহলে এটা ছিল এক্সেপশনাল কেস, পরীক্ষায় প্রায় এসে থাকে। তো এই দুটো উদাহরণ যেটা লাস্ট করালাম সেটা দেখো এক্সামে প্রায় তোমাদের এসে থাকে, এই ছিল। তো এবারে কি বললাম না মোনোঅ্যালকিল বেঞ্জিন প্রস্তুতিতে ফ্রিডেল-কেপ অ্যালকাইলেশন বিক্রিয়া উপযুক্ত নয় কেন। এখান থেকে আরো একটা কোশ্চেন আসে যে মোনোঅ্যালকিল বেঞ্জিন প্রস্তুতিতে এখান থেকে একটা কোশ্চেন আসে যে মোনোঅ্যালকিল বেঞ্জিন প্রস্তুতিতে, কোশ্চেনটা এমন আছে মোনোঅ্যালকিল বেঞ্জিন প্রস্তুতিতে ফ্রিডেল-ক্যাপ অ্যালকাইলেশন রিঅ্যাকশন উপযুক্ত নয় কেন। প্রায় কোশ্চেনটা এসে থাকে যে মোনোঅ্যালকিল বেঞ্জিন প্রস্তুতিতে ফ্রিডেল-ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়া উপযুক্ত নয় কেন। তো ফ্রিডেল-ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়ায় একাধিক অ্যালকিল গ্রুপ বেঞ্জিন বলয়ে প্রবেশ করে। যখনই একটা অ্যালকিল গ্রুপ বেঞ্জিন বলয়ে প্রবেশ করে কি বললাম না একটা বেঞ্জিন তার সঙ্গে ধরো একটা অ্যালকিল হ্যালাইড নিলাম, যে অনুঘটক দিলাম এনহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এনহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে একটা অ্যালকিল গ্রুপ কি হবে বেঞ্জিন বলয়ে প্রবেশ করবে। কি বললাম একটা অ্যালকিল গ্রুপ বেঞ্জিন বলয়ে প্রবেশ করবে। এই একটা অ্যালকিল গ্রুপ যখনই বেঞ্জিন বলয়ে প্রবেশ করবে তখনই কি হবে না এই অ্যালকিল গ্রুপের কি রয়েছে প্লাস আই এফেক্ট রয়েছে। এই প্লাস আই এফেক্টের জন্য এই অ্যালকিল গ্রুপটা কি করবে বেঞ্জিন বলয়ের কি হবে সক্রিয়তা বৃদ্ধি করবে। কি বললাম না যখনই একটা বেঞ্জিন কি করবে না অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করবে তখনই অ্যালকিল বেঞ্জিন উৎপন্ন হবে। এই অ্যালকিল বেঞ্জিনের প্লাস আই এফেক্টের জন্য এ কি করবে বেঞ্জিন বলয়ের হচ্ছে কি সক্রিয়তা বৃদ্ধি করবে, অর্থাৎ ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করবে ইন বেঞ্জিন রিং এর মধ্যে। ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ ইন বেঞ্জিন রিং, ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ ইন বেঞ্জিন রিং। যখনই বেঞ্জিন রিং এর ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি পাবে তাহলে কি হবে এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের জন্য কি হবে অধিক মাত্রায় সক্রিয় হয়ে উঠবে, কারণ বেঞ্জিন রিং এর হচ্ছে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি হয়ে গেছে। ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি পাওয়ার জন্য এ কি করবে প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য অধিক মাত্রায় সক্রিয় হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে কি হবে পলিঅ্যালকাইলেশন ঘটে যাবে। তাহলে কি হবে এটা অর্থ এবং প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তাহলে কি হবে না আবার অর্থ পজিশনেও একটা করে ঢুকবে, কিংবা এরকম হবে প্যারা পজিশনে ঢুকবে, কিংবা কি হবে প্যারা পজিশনে ঢুকবে অর্থ পজিশনে ঢুকবে, এইভাবে ডট 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 চলতে থাকবে, অর্থাৎ পলিঅ্যালকাইলেশন ঘটতে থাকবে। কি বললাম না যদি এক্ষেত্রে বিক্রিয়া ঘটানো হয় ফ্রিডেল-ক্যাপ অ্যালকাইলেশন বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বেঞ্জিনের বিক্রিয়ায় কি হয় না অ্যালকিল বেঞ্জিন উৎপন্ন হয়। এই অ্যালকিল বেঞ্জিনে কি হবে না এই অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য কি হবে বেঞ্জিন রিংয়ে ইলেকট্রন ডেনসিটি বাড়বে। ইলেকট্রন ডেনসিটি বাড়ার জন্য এটা কি করবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অধিক মাত্রায় করবে, ফলে পলিঅ্যালকাইলেশন বিক্রিয়া করবে। তো এই ক্ষেত্রে কি হবে যে মোনোঅ্যালকিল বেঞ্জিন পাওয়া সম্ভব নয়, এদের একটা মিশ্রণ পাওয়া যাবে। তাহলে এখান থেকে পার্টিকুলারলি একটা নির্দিষ্ট প্রতিস্থাপক বেঞ্জিন জাতক যেটা পাওয়া যায় সেটা পাওয়া যাবে না। তো এই পলিঅ্যালকাইলেশনকে রোধ করার জন্য বেঞ্জিনের পরিমাণ বাড়াতে হবে। যদি বেঞ্জিনের পরিমাণ এখানে বাড়িয়ে দিই তাহলে কি হবে অনেকটা পলিঅ্যালকাইলেশন রোধ করা যাবে। তো আজকে তাহলে এতটা, ক্লাস অনেক বড় হয়ে যাবে, আরেকটা ক্লাসে আমাদের হয়তো শেষ হয়ে যাবে। তাহলে আজকে এতটা, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।